আগে আপনাদের হ্যালো নিজাম ভাই। যেহেতু রমজান মাস সবাই সেহরি করে ঘুমাচ্ছে শুক্রবার, অন্যান্য দিন অফিস ডে থাকে, এই জন্য সকালবেলা আপনারা সঠিকভাবে ঘুম পড়তে পারেন না। এই জন্য সকালবেলা রমজান মাসে ক্লাস দিলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের সবার জন্য। এই জন্য মনে হয় পার্টিসিপেন্ট জয়েন কম করছে। তো যেহেতু আমার পরে আরেকটা সেশন আছে, সেহেতু আমরা বেশি ওয়েট করতে পারবো না। ঠিক আছে। তো যারা ইতিমধ্যে জয়েন করছেন আমি তাদের নিয়েই আগাইতে থাকি। যেহেতু আজকে বলছিলাম, আমি গত লাস্ট আপনাদের এক্সামিনেশনে যে ম্যাথটা ছিল, 6 নাম্বার ম্যাথটা আমি আজকে করাবো। ঠিক আছে। তো এখন অল্প কিছু আলোচনা করব, অপারেশনাল রিস্ক সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা আপনাদের ম্যানুয়ালে মডিউল ডি তে বলা আছে। এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, 3-4টা প্রশ্ন পড়লেই এটা হয়ে যায়। ঠিক আছে। তো এই অপারেশনাল রিস্কে কি কি থাকে, যে এখানে থাকে একটা ব্যাংকের অপারেশন করতে গেলে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংকের অপারেশনটা করতে গেলে, অর্থাৎ তার টোটাল অ্যাক্টিভিটিটা করতে গেলে কি কি জায়গায় রিস্ক আছে। ঠিক আছে। এই রিস্কের সাথে কারা কারা জড়িত থাকে। তো অপারেশনাল রিস্কের সাথে মূলত জড়িত থাকে 4টা ফ্যাক্টর। এক দুইটা মোটা দাগে দুইটা ফ্যাক্টর, একটা আছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল ফ্যাক্টরের ভিতরে থাকে পিপল, প্রসেস আর সিস্টেম। অর্থাৎ আমরা যারা কাজ করি, আমরা যার মাধ্যম দিয়ে কাজ করি। ঠিক আছে। পিপল, প্রসেস আর একটা আছে সিস্টেম। আমরা কি কি সিস্টেম ফলো করি। আর একটা আছে যে এক্সটার্নাল ইভেন্ট। এক্সটার্নাল ইভেন্টের ভিতরে বিভিন্ন ধরনের থাকতে পারে, ভেন্ডর মিস পারফরমেন্স থাকতে পারে, ক্রিমিনাল অ্যাক্টস থাকতে পারে, অর্থাৎ আউটসাইড পিপলদের দিয়ে যে ক্ষতি অপারেশনে হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। আর এই যে পিপল প্রসেস সিস্টেম, এই তিনটে হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, অর্থাৎ ইন্টারনাল ব্যাংকের ভিতরে কোনো মানুষ কিংবা সিস্টেম কিংবা প্রসেস জড়িত থাকে। তো আমরা প্রথমে জানি যে অপারেশনাল রিস্ক কাকে বলে। আমাদের 2018 সালে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন, 2014 সালে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন দিছিল, যেটা হচ্ছে যে রিস্ক বেস ক্যাপিটাল এডিকুয়েসি ইন লাইন উইথ ব্যাজেল 3। অর্থাৎ ব্যাজেল 3-র আলোকে একটা বাংলাদেশ ব্যাংক গাইডলাইন তৈরি করছে, সেটাকে আমরা বলি আরবিসিএ। এই আরবিসিএ গাইডলাইনে অপারেশনাল রিস্কের একটা সংজ্ঞা দিচ্ছে। অপারেশনাল রিস্ক বলছে যে ইনএডিকুয়েট অর ফেড ইন্টারনাল প্রসেস, অর্থাৎ ইন্টারনাল প্রসেস, পিপল এবং অপর্যাপ্ত থাকে, অথবা ইন্টারনাল প্রসেস সিস্টেম সবগুলো আছে কিন্তু প্রপারলি ফাংশন করতেছে না। এই প্রপারলি ফাংশন না করার কারণে এবং যদি অপর্যাপ্ততার কারণে যদি ব্যাংকের অপারেশনে কোনো ক্ষতি হয়, অপারেশনের ক্ষতি মানে নেট প্রফিটে কিংবা অপারেটিং প্রফিটে এটা হিট করবে। ঠিক আছে। এই যে ব্যাংক ইন্টারনাল পিপল প্রসেস সিস্টেম একটা ইনএডিকুয়েসি কিংবা ফেল করার কারণে, কোনো গাফিলতির কারণে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে লসের সম্মুখীন হয়, সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। আর একটা সেম টাইম আছে এক্সটার্নাল ইভেন্ট, যেটা বললাম ক্রিমিনাল অ্যাক্টস থাকতে পারে, বাইরের কোনো পিপল, ভ্যান্ডালিজম, আর্থকোয়েক, ফ্লাড, সাইক্লোন, মানে ভূমিকম্প, এটা হয়ে প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতি হয়, সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। তো ব্যাজেল 3 গাইডলাইনে বলছে যে অপারেশনাল রিস্ক ইজ দ্য রিস্ক অফ লস রিজাল্টিং, যেটা ইনএডিকুয়েট অর ফেলড ইন্টারনাল প্রসেস, পিপল অ্যান্ড সিস্টেম অর ফ্রম এক্সটার্নাল ইভেন্ট। ইন্টারনাল ইভেন্ট এবং এক্সটার্নাল ইভেন্টের কারণে লসের যে সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। তারপর হচ্ছে যে অপারেশনাল রিস্কের কি কি কম্পোনেন্ট থাকে। অপারেশনাল রিস্কটা আমাদের মেজার করতে গেলে কোন কোন ফ্যাক্টরগুলো মেজার করে, কোন কোন ফ্যাক্টরগুলো ইনএফিসিয়েন্সির কারণে কিংবা ফেলের কারণে আমাদের অপারেশন রিস্কটা হইতে পারে, সেটা হচ্ছে যেটা আগে বলছি, পিপল। দেখেন, রিস্ক কজ ফ্যাক্টর পিপল। পিপলের ক্ষেত্রে কি কি হতে পারে, ব্রিচ অফ ইন্টারনাল গাইডলাইন্স পলিসিস, অর্থাৎ ইন্টারনাল যে ইয়ে যে গাইডলাইন আছে, সিআরএম পলিসি আছে, প্রসিডিওর আছে,
পলিসি গাইডলাইন, পলিসি প্রসিডিওর সিস্টেম যেগুলো আছে সেইগুলো পলিসি প্রসিডিওর সিস্টেমে যেভাবে কাজ করার কথা আছে সেইভাবে কাজ না করলে যে ক্ষতি হয়। যেমন মনে করেন যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বাংলাদেশ ব্যাংক বলছে 12.5% রাখতে হবে বাফার সহ। এখন এই 12.5% যদি না রাখতে পারে, গাইডলাইন অনুযায়ী যদি 12.5% না রাখতে পারে, তাহলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রেস্ট্রিকশন ইম্পোজ করে। তদ্রূপভাবে দেখা যাচ্ছে যে এনপিএল যে যদি বেশি বেড়ে যায়, রিকভারি যদি অনেক কম হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক এটাকে রেটিং করে, রেটিং করে এর এগেনস্টে ক্যাপিটাল মেনটেন করতে বলে, এক্সট্রা ক্যাপিটাল। তো এই ইন্টারনাল যে গাইডলাইন্স এবং বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন্স গুলো আছে সেইগুলো ব্রিজ করলে, পলিসি প্রসিডিওর সঠিকভাবে মেনে না চললে, তাহলে যে রিস্কটা হয় সেটা অপারেশনাল রিস্ক। ব্রিজ অফ ডেলিগেটেড অথরিটি, অর্থাৎ আপনারা জানেন যে ব্রাঞ্চ ম্যানেজার কিংবা হেড অফিস লেভেলে এমডি, ডিএমডি লেভেলে কিছু কিছু ডেলিগেশন করা আছে, যে লোনের ক্ষেত্রে যেমন হয় যে একটা নির্দিষ্ট টাকা পর্যন্ত এমডি দিতে পারবে, এর বাইরে দিতে গেলে, বেশি দিতে গেলে সেটা বোর্ডের অনুমোদন লাগবে। এবং তদ্রূপভাবে যদি ছোটখাটো আইটেমের ভিতরে বলি, যেমন কিছু কিছু আছে পেটি ক্যাশ, পেটি ক্যাশের কিছু কিছু আছে ডিপার্টমেন্টাল হেড যতগুলো ডেলিগেশন আছে ততগুলো বেশি করতে পারে না। তো এই মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির সম্ভাবনা থাকতে পারে যদি এই ডেলিগেশন অফ অথরিটি অনুযায়ী কাজ না করে, যদি বেশি ইউজ করে, তাহলে সেটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি হয়, হইলে অপারেশনাল রিস্ক হয়। ক্রিমিনাল অ্যাক্টস হইতে পারে, ইন্টারনাল ক্রিমিনাল অ্যাক্টস হইতে পারে, ইনএডিকুয়েট সেগ্রিগেশন অফ ডিউটিস, ডুয়াল কন্ট্রোল, অর্থাৎ যদি সঠিকভাবে ডিউটি যদি সেগ্রিগেট না করা হয়, কাজ, যার কাজ তাকে যদি সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে অপারেশনাল রিস্ক হয়। ডুয়াল কন্ট্রোল যেটা বলছে এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিজনেস অপারেশনস আর হলো যে রিস্ক ম্যানেজমেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্টের যে হেড হবে সে বিজনেসের হেড হইতে পারবে না, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো এই ডুয়াল কন্ট্রোল যদি সঠিকভাবে সেগ্রিগেশন অফ ডিউটি না থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের অপারেশনাল রিস্কের সম্ভাবনা থাকে। ইনএক্সপিরিয়েন্স স্টাফদের এক্সপিরিয়েন্সের অভাবে অপারেশনাল রিস্ক হয়, সঠিকভাবে কাজ করতে পারে না, যেভাবে কাজ করা উচিত ভাইয়া সেভাবে। ওই যে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি স্ক্রিনটা শেয়ারিং স্টপ করে আবার শেয়ার করতে পারেন, তাহলে আপনার যে দাগগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে ওগুলো দেখা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। তো এটা হচ্ছে যে করোনার পরীক্ষা বাতিল বাতিল দেখতে হবে এই যে ওইখানে যে পরীক্ষা এটা বসে। ওকে, তারপর স্টাফ ওভারসাইট আছে। স্টাফদের দূরদর্শিতার অভাবে অপারেশনাল রিস্কে হয়। আনক্লিয়ার রোলস এর রেসপন্সিবিলিটি আছে, আর হাই টার্নওভার আছে। যদি বেশি বেশি টার্নওভার হয়, তাহলে দেখা যাচ্ছে যে একটা এমপ্লয়িকে সঠিকভাবে গড়ে তুলতে কিন্তু প্রতিষ্ঠানের অনেক টাকা এবং শ্রম এবং হলো যে সময় ব্যয় হয়। যদি একটা প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে একজন একটা ডিভিশনে একটা ডেস্কে কাজ করছে, তার যদি বেশি বেশি যদি ট্রান্সফার করা হয়, তাহলে কিন্তু সে সঠিকভাবে আউটপুটটা দিতে পারে না, কারণ একটা ম্যান পাওয়ার সঠিকভাবে এক্সপিরিয়েন্স করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের অনেক সময় লাগে। তো এই পিপল আমাদের অপারেশনাল রিস্কে এইভাবে ইফেক্ট করে। প্রসেসের ভিতরে কি আছে যে ইনএডিকুয়েট অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন্স, পলিসি, প্রসিডিওর। প্রথমটা হচ্ছে পিপল কি করবে, যে গাইডলাইন, পলিসি, প্রসিডিওর গুলো সঠিকভাবে মানবে না। আর প্রসেসের ভিতরে আছে এই গাইডলাইনগুলো, পলিসি, প্রসিডিওর গুলো ইনএডিকুয়েট থাকবে। কমিউনিকেশনের অভাব হলে, এরর অফ ডাটা এন্ট্রি যদি ভুলভাল হয়ে থাকে, তাহলে কি সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা যায় না। ইনঅ্যাডিকুয়েট রিকনসিলিয়েশন থাকলে, লিগাল ডকুমেন্টেশন, পুওর কাস্টমার, অর্থাৎ লিগাল ডকুমেন্টেশন। আমাদের যে ইনভেস্টমেন্ট গুলো দেই, লোন গুলো দেই, এই লোনের এগেনস্টে কিন্তু আমাদের প্রপার ডকুমেন্টেশন করতে হয়। আমরা জানি যে যখন একটা ক্লায়েন্ট টাকা দেয় না, তখন যখন তার এগেনস্টে কেস ফাইল করা হয়, যদি ডকুমেন্টেশন প্রপারলি করা হয়, তাহলে কিন্তু আদালত ব্যাংকের পক্ষে রায় দেয় যে ডকুমেন্টেশনে কোনো কিছু ঘাটতি নাই। তো এই যদি পুয়ার যদি ডকুমেন্টেশন যদি না থাকে কিংবা কম থাকে, যেভাবে নেওয়া উচিত, দেখা যাচ্ছে যে একটা ডকুমেন্টেশন নিলাম, তাকে তার সেখানে ক্লায়েন্টের সিগনেচার নিলাম না, তাহলে আমি যে লোনটা দিয়েছি এটা কিন্তু প্রুভ করে না যে তাকে আমি লোনটা দিয়েছি। তো এই পুয়ার ডকুমেন্টেশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের, ব্যাংকের অনেক অনেক লস হয়।
ইনএডুকেট সিকিউরিটি কন্ট্রোল যদি অপর্যাপ্ততা থাকে তাহলে হলো যে লস হয়। ব্রিচ অফ রেগুলেটরি স্ট্যাটিউটরি প্রভিশন রিকোয়ারমেন্ট, স্ট্যাটিউটরি যেভাবে দেখা যাচ্ছে যে স্ট্যাটিউটরি রিজার্ভ, তারপর সিআরআর এসএলআর যেভাবে রাখতে বলছে সেইভাবে না রাখলে কিন্তু ওই বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ফাইন করে। যেমন CRR এর যদি শর্টফল থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক ফাইন। এই হচ্ছে প্রসেসের মাধ্যম দিয়ে অপারেশন রিস্কটা ইয়ে হয়। আর দিয়ে কি হয়, সার্ভার মেনটেনেন্স, নেটওয়ার্ক হার্ডওয়্যার ইনএডিকুয়েট থাকে কিংবা না থাকে তাহলে যে অপারেশনাল যে ক্ষতি হয় সেটাকে অপারেশনাল রিস্ক বলা হয়। আর এক্সটার্নাল ইভেন্ট, এই প্রথম তিনটা হচ্ছে পিপল প্রসেস সিস্টেম হচ্ছে ইন্টারনাল, আর কিছু এক্সটার্নাল ইভেন্ট আছে ক্রিমিনাল অ্যাক্ট, যদি কোনো ক্রাইম করে, ভেন্ডর মিস পারফরমেন্স, ম্যানমেড ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, পলিটিক্যাল, লেজিসলেটিভ, রেগুলেটরি কজেস। এটা অনেক থিওরিক্যাল সাবজেক্ট, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। ইম্পর্টেন্স অফ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা আপনারা দেখবেন, কারণ এখানে কোনো কিছু নাই। যেমন অপারেশনাল রিস্ক যদি ভালোভাবে করে থাকে তাহলে কি হয়, বিজনেস অপারেশনের রিলায়েবিলিটি এবং ইফেক্টিভনেস অনেক বাড়ে। তারপর হচ্ছে ডিসিশন মেকিংয়ে অনেক সুবিধা হয়। তারপর হচ্ছে প্ল্যানিং প্রসেস করতে অনেক enhance করে, অর্গানাইজেশনাল ক্যাপাসিটিটা অনেক বাড়ায়। তারপর হচ্ছে অ্যাকুরেসি এন্ড ভিজিবিলিটি অফ রিস্ক ইনফরমেশন অ্যাকুরেসি এবং ভিজিবিলিটি অনেক বাড়ে। ইনক্রিজ ম্যানেজমেন্ট অফ ফরসাইট, ম্যানেজমেন্ট হলো যে ফরসাইট দূরদর্শিতা অনেক বাড়ে। অপটিমাইজ বিজনেস পারফরমেন্সকে আরো অপটিমাইজ করে। রিডিউস দ্য কস্ট অফ কমপ্লেক্সিটি অফ অপারেশনাল রিস্ক প্রসেসের কস্ট এবং সময় এবং শ্রম এটা রিডিউস করে। তো 2 নম্বর প্রশ্ন আছে, আমরা মোটা দাগেই এই মডিউল ডিতে 5টা 6টা প্রশ্ন দেখব, যেটাতে আমি দেখলাম যে আপনাদের লাস্ট এক্সামিনেশনে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। রাইট ডাউন দ্য অপারেশনাল লস ইভেন্ট টাইপ অ্যাজ আইডেন্টিফাইড ইন ব্যাজেল ফ্রেমওয়ার্ক। ব্যাজেল ফ্রেমওয়ার্কে কি কি কারণে অপারেশনাল রিস্ক হইতে পারে সেটার একটা ডিটেলস বর্ণনা দিছে। এখানে ইন্টারনাল ফ্রড বলতে বোঝাচ্ছে ডিফ্রড, অর্থাৎ কারো সম্পত্তি আমার কাছে আছে সেটা আমি প্রতারণা করে নিজের নামে লিখে নিলাম, মিস অ্যাপ্রোপ্রিয়েট করলাম। তারপর হলো যে সার্কামভেন্ট রেগুলেশন, অর্থাৎ আইনের পাশ কাটিয়ে যাওয়া, অর্থাৎ মানে ছল চাতুরির মাধ্যম দিয়ে আইনের পাশ কাটিয়ে যাওয়ার ফলে যে লস হয় সেটা হচ্ছে যে ইন্টারনাল ফ্রডের ভিতরে হচ্ছে। এটা বলছে যে অ্যাট লিস্ট ওয়ান ইন্টারনাল পার্টি, এই ইন্টারনাল পার্টি অর্থাৎ পিপল যারা আছে, আমরা যারা কাজ করি, আমাদের মাধ্যমে দিয়ে যদি কোনো ডিফ্রড হয়, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, সার্কাম রেগুলেশন, দ্য ল আর কোম্পানি পলিসি ল এবং রেগুলেশনকে পাশ কাটিয়ে যাওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই কৌশলে এড়িয়ে যাওয়া, এটার ফলে ইন্টারনাল পার্টি দিয়ে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে যে অপারেশনাল লস, এটা হচ্ছে ইন্টারনাল ফ্রডের ভিতরে পড়ছে। দেখেন, এক্সাম্পলস ইনক্লুড ইন্টেনশনাল মিস রিপোর্টিং অফ পজিশন, এমপ্লয়ি থেফট, ইন্টেনশনাল মিস রিপোর্টিং অফ পজিশন, অর্থাৎ আমরা বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টগুলো করি, যে সিআরআর এসএলআর, তারপর হলো যে সিটিআর এসটিআর যেসব রিপোর্ট করি, এই রিপোর্টগুলো যদি ইন্টেনশনালি যদি আমরা মানে মিস রিপোর্টিং করি, অর্থাৎ ভুল রিপোর্টিং যদি করি তাহলে অপারেশনাল রিস্ক হয়। ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে যে ব্যাজেল 3 ক্যালকুলেশনে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমরা সিআরএআর অর্থাৎ এমসিআর যদি অনেক বেশি বাড়িয়ে দেখাই দেয়, যেটা পলিসি সাপোর্ট করে না, এর মাধ্যম দিয়ে ইন্টারনাল ফ্রড হয়। এমপ্লয়ি থেফটের মাধ্যমে হয়, কারণ কর্মচারীরা টাকা চুরি করছে। ইনসাইডার ট্রেডিং এর মাধ্যম দিয়ে হতে পারে। এইগুলো ইন্টারনাল ফ্রড। আর এক্সটার্নাল ফ্রড হচ্ছে যে থার্ড পার্টি দ্বারা, অর্থাৎ ব্যাংকের বাইরের কোনো পার্টি দ্বারা যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়, ডিফ্রড হয়, রবারি হয়, ফর্জারি হয়, চেক কাইটিং হয়, ড্যামেজ হয়, এইগুলোর মাধ্যম দিয়ে এক্সটার্নাল ফ্রডের মাধ্যম দিয়ে অপারেশনাল রিস্ক হয়। এমপ্লয়ি পার্টিসিপেশন অ্যান্ড ওয়ার্ক প্লেস সেফটি, অর্থাৎ এমপ্লয়ীদের যদি সঠিকভাবে কর্মপরিবেশ না দেওয়ার ফলে, তাদের সেফটি মেজারমেন্ট না করার ফলে কিন্তু কোম্পানির অনেক অপারেশনাল লস হয়। ক্লায়েন্টস প্রোডাক্টস অ্যান্ড বিজনেস প্র্যাকটিসেস, যে ফিডুসিয়ারি বিলিস, অর্থাৎ আমরা ক্লায়েন্টগুলোর যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা কিন্তু ব্যাংক কি করে, জিম্মাদারি সম্পর্ক কিন্তু ক্লায়েন্টের সাথে, অর্থাৎ ক্লায়েন্টের টাকাগুলা কিন্তু যে ডিপোজিট গুলা ব্যাংকগুলোতে রাখে, এই ডিপোজিটের গুলো কিন্তু ব্যাংক জিম্মাদার, অর্থাৎ আমরা তাদের সম্পদকে পাহারা দেই।
যদি এই তাদের কোনো ইনফরমেশন কোনো থার্ড পার্টিকে জানানো হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি কোনো ভ্যালিড রিজন পায় সে অডিটের মাধ্যম দিয়ে, তাহলে ব্যাংকগুলোকে ফাইন করে। তো এই আনঅথরাইজ যদি কোনো আমরা সে অ্যাকাউন্টে যদি ঢুকে যদি ইনফরমেশন অন্য কাউকে দেই, তাহলে যদি প্রুভ হয় তাহলে ফাইন করে। এটা অপারেশনাল রিস্কের মাধ্যম দিয়ে হয়। আর ড্যামেজ টু ফিজিক্যাল অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট বলতে বোঝাচ্ছে যে ব্যাংকের যে প্রপার্টি অ্যাসেট আছে, এই অ্যাসেটের আর্থকোয়েকের মাধ্যম দিয়ে হতে পারে, ফায়ারের মাধ্যম দিয়ে হতে পারে, ফ্লাডসের মাধ্যম দিয়ে যদি ক্ষতি হয়, তাহলে সেটা হলো যে অপারেশনাল রিস্কের ভিতরে পড়ছে। বিজনেস ডিসরাপশন আর সিস্টেম ফেইলার, সিস্টেম ফেইলারের কারণে অপারেশনাল রিস্ক হয়। এক্সিকিউশন, ডেলিভারি অ্যান্ড প্রসেস ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে অপারেশনাল রিস্ক হয়। এইগুলো হচ্ছে যে এই এইভাবে এত ইন্টারনাল ফ্রডের মাধ্যমে, এক্সটার্নাল ফ্রডের মাধ্যমে, এমপ্লয়মেন্ট পার্টিসিপেশন অ্যান্ড ওয়ার্কপ্লেস সেফটির মাধ্যম দিয়ে, তারপর ক্লায়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বিজনেস প্র্যাকটিসের ম্যাল প্র্যাকটিসের কারণে, ড্যামেজ টু ফিজিক্যাল অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেটের ড্যামেজের কারণে, বিজনেস ডিসরাপশন আর সিস্টেম ফেলিওরের কারণে, আর এক্সিকিউশন, ডেলিভারি, প্রসেস ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সির কারণে অপারেশনাল রিস্কটা হয়। এইটা হচ্ছে আপনাদের গত ডিপ্লোমায় এই প্রশ্নটা আসছে যে কি কি টাইপে আমাদের অপারেশনাল রিস্ক হইতে পারে। এখানে বলছে 3 নম্বর প্রশ্ন আছে যে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের প্রসেসগুলো কি। আপনারা যদি রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস বললেই প্রথমে আসবে আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে যে মেজারমেন্ট, মনিটরিং, কন্ট্রোলিং, মিটিগেশন। এই বিষয়গুলো থাকেই আপনাদের। এই সাবজেক্টে যদি প্রসেস আছে, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, বিষয়গুলো কিন্তু অনেকটাই সেম। তো কোনো কিছু ম্যানেজ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে এবং কতটুকু পরিমাণে আছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো তদ্রুপভাবে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে বলছে যে আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট বা মেজারমেন্ট। সেই প্রবলেমটা আগে আইডেন্টিফাই করতে হবে, রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেটা মেজার করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে কতটুকু আছে। এই যে প্রবলেম আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করতে পারি অপারেশনাল রিস্কের ক্ষেত্রে, অডিট ফাইন্ডিংস, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স ডিভিশনের যে অডিট উইং আছে, এই অডিট উইং বিভিন্ন ডিভিশন এবং ব্রাঞ্চগুলোকে প্রতি বছর অডিট করে। অডিট করে এরা বিভিন্ন অ্যানালিসিস গুলো, রুলস রেগুলেশনে, পলিসি প্রসিডিউরে কি আছে সেই সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা তারা অডিট ফাইন্ডিংসে আনে। তো এই অডিট ফাইন্ডিংস এর মাধ্যমে আমরা রিস্ককে জানতে পারি। ইন্টারনাল লস ডাটা কালেকশন অ্যানালাইসিস, যে ইন্টারনাল যে লস যে ডাটাগুলো আছে, প্রপার যদি এমআইএস থাকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওই লস ডাটা থেকে আমরা অ্যানালাইসিস করে জানতে পারি। এক্সটার্নাল ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, এক্সটার্নাল কোনো সোর্স থেকে, যেমন ব্যাংকিং সেক্টরে আমাদের ভবিষ্যতে কি ধরনের হইতে পারে, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ডাটা যেখানে আছে, এক্সটার্নাল কোনো সোর্স থেকে আমরা অ্যানালাইসিস করে ডাটাটা পাইতে পারি। রিস্ক সেলফ অ্যাসেসমেন্ট, প্রত্যেকটা কোর রিস্ক আমরা জানি যে 6টা, এই কোর রিস্ক 6টাকে কিন্তু সেলফ, বাংলাদেশ ব্যাংক বলে যে আপনাদের ব্যাংকের সেলফ অ্যাসেসমেন্টটা পাঠান। তো প্রত্যেকটা কোর রিস্কের এরিয়া আছে, যেমন মানি লন্ডারিং, লাইবিলিটি ম্যানেজমেন্ট, তারপর এফইএক্স, তারপর হলো এম, এই 6-7টা কোর রিস্কের প্রত্যেকটা বছরে তারা সেলফ অ্যাসেসমেন্ট করে যে আমাদের এই অ্যাক্সিলেন্ট কিংবা মার্জিনাল কিংবা লো রিস্ক গ্রেডিং করে। তো এই অপারেশনাল রিস্কটাকে আইডেন্টিফাই এবং অ্যাসেসমেন্ট করতে হলে আমরা কিন্তু ওখান থেকেও ডাটা নিতে পারি। বিজনেস প্রসেস ম্যাপিং এর মাধ্যমে, রিস্ক এন্ড পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যম দিয়ে নিতে পারি, আর সিনারিও অ্যানালাইসিস যেটা স্ট্রেস টেস্টিং এর মাধ্যম দিয়েও আমরা এই ডাটা নিতে পারি। তাহলে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট, আইডেন্টিফিকেশন আমরা এইভাবে এবং অ্যাসেসমেন্ট এই সোর্সের মাধ্যম দিয়ে করতে পারি। মনিটরিং এন্ড রিপোর্টিং, তারপর কি বলছে যে মনিটর করতে হবে কোন কোন ডিভিশন কোন সঠিকভাবে কাজ করছে কিনা, সেটা মনিটরিং করতে হবে। তার কন্ট্রোলিং এন্ড মিটিগেশন, মিটিগেটিং বিভিন্ন মেজার আছে, সেই মেজারমেন্ট নিতে হবে। বলছে যে সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অলসো রিকোয়ার দ্য ফলোইং, এই কন্ট্রোল সিস্টেমগুলো কি কি হলো যে কাজ করবে। অ্যান্ড ইফেক্টিভ কন্ট্রোল এনভায়রনমেন্ট অলসো রিকোয়ার্স অ্যাপ্রোপ্রিয়েট সেগ্রিগেশন অফ ডিউটি, প্রপার কন্ট্রোল ফাংশন কিভাবে গঠিত হবে, অ্যাপ্রোপ্রিয়েট সেগ্রিগেশন অফ ডিউটি, ডিউটির হলো যে যথাযথ সেগ্রিগেশন থাকবে, অথরিটি এবং রেসপন্সিবিলিটি ক্লিয়ার থাকবে। ঠিক আছে? অ্যাপ্রুভাল প্রসেস ক্লিয়ার, এস্টাবলিশড অথরিটিস অ্যান্ড প্রসেস ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল প্রসেসের অথরিটিস গুলো ঠিক থাকবে। থ্রেশহোল্ড অর লিমিট ঠিক করতে হবে, যেটা রিস্ক অ্যাপিটাইটের মাধ্যম দিয়ে করা হয়, যে কোন থ্রেশহোল্ডে কতটুকু রিস্ক নিবে।
তার হচ্ছে সেফগার্ড ফর অ্যাসেটস অ্যান্ড ইউজ অফ ব্যাংকস অ্যাসেটস অ্যান্ড রেকর্ডস, ব্যাংক অ্যাসেটস এর রেকর্ড থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টাফিং লেভেল থাকতে হবে, ট্রেনিং মানে স্টাফদের ট্রেনিং দিতে হবে। এইগুলো সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের মানে ইন্ডিকেটরস, এইগুলো রিকোয়ারমেন্ট থাকলে ইন্টারনাল কন্ট্রোল কন্ট্রোল সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে। 4 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই 3 লাইন অফ ডিফেন্স, 3 LOD, 3 লাইন অফ ডিফেন্স। আমি গত একটা ক্লাসে আপনাদের আলোচনা করছিলাম। এই 3 লাইন অফ ডিফেন্সের আমরা জানি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স আর থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্সের থাকে রিস্ক টেকিং ইউনিট, অর্থাৎ যারা ডে টু ডে বিজনেসের সাথে জড়িত থাকে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে অপারেশন ম্যানেজার কিংবা ডেস্ক লেভেল অফিসার, যারা সরাসরি রিস্কের সাথে, যেমন ব্রাঞ্চের ক্ষেত্রে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে লোন অফিসার কিংবা যে ক্লিয়ারিং করছে ক্লিয়ারিং অফিসার, ওই ডেস্কে কি কি রোলস রেসপন্সিবিলিটি আছে, কি কি ভাবে রিস্ক অ্যারাইজ করবে, সে প্রপারলি সেটা জানবে এবং রিস্কটা সে ম্যানেজ করবে। ঠিক আছে, এই ম্যানেজ করবে কিভাবে? ইন্টারনাল পলিসি প্রসিডিওর গাইডলাইন্স অনুযায়ী তারা এই রিস্কটাকে জানবে এবং ম্যানেজ করবে। ঠিক আছে, রিস্কটা মিটিগেট করবে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স থাকে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের ভিতরে দেখা যাচ্ছে যে হেড অফিসের ভিতরে হয়। সেকেন্ড এবং থার্ড লাইন অফ ডিফেন্স হলো হেড অফিসের ভিতরে হয়। এটা কন্ট্রোল ইউনিটের ভিতরে কাজ করে কি রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ আরএমডি তে যারা কাজ করে এরা সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। এরা কি করে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স অর্থাৎ রিস্ক টেকিং যারা করতেছে, এই রিস্ক টেকিংটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, তারা রিস্ক ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারছে না কিনা সেটা সুপারভাইজ করে। এবং এই রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কি করে? বিভিন্ন পলিসি প্রসিডিওর করে, পলিসি প্রসিডিওর তৈরি করে ব্রাঞ্চগুলোকে সেটা মানে মানার জন্য ডিরেকশন দেয়। এই পলিসি প্রসিডিওর কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুযায়ী এই পলিসি প্রসিডিওর গুলো করে। এবং তাহলে কি হলো, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে যে ব্রাঞ্চ পিপল যারা অপারেশন ম্যানেজার কিংবা রিস্ক টেকিং যে এমপ্লয়ি আছে, তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি কাজ করে? তারা রিস্কটাকে আইডেন্টিফাই করে, অ্যাসেসমেন্ট করে, মেজার করে, মিটিগেট করে। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের কাজ হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স পলিসি প্রসিডিউর অনুযায়ী সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা, কন্ট্রোল ইউনিট হিসেবে কাজ করে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে, এবং পলিসি প্রসিডিওর সেটা ইমপ্লিমেন্ট করা। আর থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে যে এই ফার্স্ট 2 লাইনের তারা মানে সুপারভাইজ করবে, ইন্ডিপেন্ডেন্ট রিভিউ। এরা সঠিকভাবে এই 2টা লাইন সঠিকভাবে কাজ করছে কিনা তারা ইন্টারনাল অডিটের মাধ্যম দিয়ে সুপারভাইজ করবে। এই রিপোর্টটা বোর্ড এবং বিআরএমসি কে তারা সাবমিট করবে। এই হচ্ছে মানে অ্যাট এ গ্লান্স হচ্ছে 3 লাইন অফ ডিফেন্স। তো এখানে আমি যা আলোচনা করছি, যে কথাগুলো বলছি, এখানেই সবকিছু আছে। দেখেন, দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইনক্লুড দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড টিমস হু ডিরেক্টলি ম্যানেজ অ্যান্ড মিটিগেট রিস্ক ইন দেয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস। দে আর রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং অ্যান্ড ম্যানেজিং রিস্ক উইদিন দেয়ার ওন এরিয়া অফ রেসপন্সিবিলিটি। তারা যে যে এরিয়াতে কাজ করে সেই এরিয়াতে রিস্ক আছে সেটা আইডেন্টিফাই করবে এবং মিটিগেট করবে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিছু রোল আছে, এই যে দেখেন ওই কথাগুলোই: আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস রিস্ক, ইমপ্লিমেন্ট কন্ট্রোল, মনিটর অ্যান্ড রিপোর্ট। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কাজ করবে কি ইনক্লুড রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স অ্যান্ড আদার কন্ট্রোল ফাংশনস দ্যাট ওভারসি অ্যান্ড সাপোর্ট দ্য ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ওভারসি করবে, সাপোর্ট দিবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে কিনা। দেয়ার রোল ইজ টু এস্টাবলিশ পলিসিস। এই সেকেন্ড লাইনের রোল কি হবে? পলিসি এস্টাবলিশ করবে, প্রসিডিওর এস্টাবলিশ করবে অ্যান্ড কন্ট্রোল করবে। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আইডেন্টিফাই, অ্যাসেস এবং রিস্কটা ম্যানেজ করতে পারছে কিনা সেটা তারা কন্ট্রোল করবে, দেখবে। তো সেকেন্ড লাইন অফ ডিফেন্সের রোল আছে ডেভেলপ পলিসিস অ্যান্ড প্রসিডিওর্স, মনিটর অ্যান্ড চ্যালেঞ্জ, প্রোভাইড অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স, আর কন্ডাক্ট ইন্ডিপেন্ডেন্ট রিভিউ। থার্ড লাইন অফ ডিফেন্স আছে independent assurance functions such as internal audit, external audit and other independent review। এক্সটার্নাল, ইন্টারনাল এবং আদার রিভিউ এরা থার্ড লাইন অফ ডিফেন্সে কাজ করবে। এদের কিছু রোলস আছে: প্রোভাইড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসুরেন্স, অ্যাসেস দ্য ইফেক্টিভনেস অফ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এভালুয়েট কমপ্লায়েন্স, আইডেন্টিফাই অপরচুনিটিস। এই হচ্ছে 3 লাইন অফ ডিফেন্স কারা কিভাবে কাজ করে সেটার ব্যাখ্যা। আমরা শেষে চলে আসছি, যে একেবারেই শেষে চলে আসছি। আর মনে হয় এই 5 আর 6 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, এই দুইটা স্যার প্রশ্ন পরে একটু কথা বলতে পারি?
হ্যাঁ, বলেন। স্যার আমাদের তো এই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তো এই চ্যাপ্টারে কোশ্চেন 6টি আপনি এখানে আছে। তো বিগত হুম। বছরগুলোতে কোনটা কোনটা এসে গেছে বা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা যদি ক্লাসের মানে পড়ানোর শেষে বলেন তাহলে আমাদের জন্য নোট আচ্ছা, রাখতে ঠিক আছে, সুবিধা যেহেতু হবে। এই চ্যাপ্টারটা এসে গেছে, এই চ্যাপ্টার থেকে এবার হলো যে থিওরিটিক্যাল নাও দিতে পারে। ঠিক আছে, ওকে। থিওরিটিক্যাল নাও দিতে পারে, কারণ থিওরিটিক্যাল তো এখন অনেক কম, 4টা প্রশ্ন হয়। ঠিক আছে, 4টা প্রশ্ন হয়, যেটাকে ইসে প্রত্যেকটা প্রশ্নে হলো যে 20 মার্ক করে থাকে, আপনাদের 2টা অ্যান্সার করতে হয়। এই চ্যাপ্টারটা এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না, আমি ম্যাথে চলে যাব একটু পরেই, আর 2-5 মিনিটের পরে ম্যাথে চলে যাব, যেহেতু ম্যাথ আমাদের 10 মার্কস কম্পালসারি। এই ম্যাথটা আমরা সঠিকভাবে করব। এবং প্রথম যে 2টা চ্যাপ্টার পড়ছিলাম, এই 2টা চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, এবং মডিউল FG, এই 2টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। প্রথম 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, কমপক্ষে 2টা প্রশ্ন হইতে পারে এখান থেকে। আর F আর G থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। জি স্যার। তো এই অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের টেকনিকগুলো কি কি, কি কিভাবে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টটা করা হয়, আমরা ব্যাসেল 3 গাইডলাইন অনুযায়ী 3টা অ্যাপ্রোচে করি। একটা হচ্ছে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ, যেটা আমরা বাংলাদেশ ব্যাংক প্রায় 99% ব্যাংক বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে অপারেশনাল রিস্কটা মেজার করে। আর একটা অ্যাপ্রোচ আছে TSA, দা স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ। আর একটা আছে অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচ, AMA। তো এই বেসিক ইন্ডিকেটরস অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা 3 বছরের গ্রাস ইনকাম নেই, 3 বছরের গ্রাস ইনকাম নিয়ে 3 দিয়ে ভাগ করে 15% করি। এটা হচ্ছে যে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচের মূল কথা। আর স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচের বলছে যে এই বিজনেস সেগমেন্ট, অর্থাৎ যে প্রফিট আর্নিং এর যে যে ভাবে আমরা প্রফিট করি, যেমন কর্পোরেট লোনের মাধ্যমে দিয়ে করতে পারি, SME লোনের মাধ্যমে করতে পারি, রিটেল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারি। এই যে যে ইনকাম জেনারেটিং সেক্টর আছে, এই সেক্টরকে 8টা ভাগে ভাগ করছে। 8টা ভাগে ভাগ করে এখানে পার্সেন্টেজ দিচ্ছে যে কার এগেনস্টে কত পার্সেন্ট হবে, যেটা হচ্ছে যে 12% থেকে 18%, প্রত্যেকটা সেক্টরের ওরা ওয়েটেজ দিছে। 12 থেকে 18% ওয়েটেজ দিয়ে এত এত ভাবে অপারেশন রিস্কটা মেজার করে। দেখা যাচ্ছে যে যদি কর্পোরেট ফিনান্সের ক্ষেত্রে যদি মনে করেন যে যদি 500 কোটি টাকা কোনো ব্যাংক প্রফিট করে, তাহলে এর এগেনস্টে দেখা যাচ্ছে যে 13% বলতে যে আপনার 13% হলো যে অপারেশনাল রিস্ক। তো এইটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ, অর্থাৎ আপনার ইনকাম জেনারেটিং প্রত্যেকটা সেক্টরকে 8টা সেক্টরে ভাগ করছে, 8টা সেক্টরকে ওয়েটেজ দেওয়া, কারোটা 12%, কারোটা 13, 14, 15, 16, এরকম 18%। এই পার্সেন্টেজ অনুযায়ী অপারেশন রিস্ক করা হয়। আর অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে যে একটা কনফিডেন্স লেভেলে এটা করা, এটা হলো যে হয় যে ইসে আপনাদের কি বলে, আপনাদের হলো যে কনফিডেন্স লেভেলে 99.99% একটা কনফিডেন্স লেভেলে করা, এটা বাংলাদেশে কোনো ব্যাংক এটাতে করে না। প্রথম 2টা ইসে করে, যেটা হচ্ছে যে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে 99% ব্যাংক হলো যে অপারেশনাল রিস্কটা ম্যানেজ করে। এই যে ওই অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যম দিয়ে করা হয়। তো এই অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে গাইডলাইনে ডিটেলস কোনো কিছু নাই, জাস্ট এটা আলোচনা আছে। আর 6 নম্বর হচ্ছে যে অপারেশনাল রিস্কটা ম্যানেজ করতে গেলে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকগুলো, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো কি কি প্রবলেম ফেস করে। প্রবলেম ফেস করছে যে মানে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের পলিসি ফ্রেমওয়ার্ক, মানে অ্যাবসেন্স, মানে নাই। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের কোনো স্পেসিফিক পলিসি প্রসিডিওর গাইডলাইন নাই, ফ্রেমওয়ার্ক নাই। ঠিক আছে। এবং এই অপারেশনাল রিস্কটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা টপ ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে জানতে চায় না, তাদের অ্যাওয়ারনেসের অভাব আছে। তারপর হচ্ছে যে ল্যাক অফ ক্লারিটি ইন দ্য ক্যাটাগরাইজেশন অপারেশন লস ইভেন্ট। এই অপারেশন লস সম্পর্কে ওই যে বলছি যে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে করা হয়, 3 বছরের গ্রস ইনকাম 3 দিয়ে ভাগ করে 15% করা হয়, এটা ব্যাসেল 3 গাইডলাইনে আছে। এবং ওই যে BIS যে গাইডলাইন দিছে সেই গাইডলাইন আছে, ঠিক এইভাবেই করে। এই এই রিলেটেড কিছু প্রবলেম আছে, যেটা আমরা অ্যাওয়ার না, পলিসি প্রসিডিওর গাইডলাইন নাই, টেকনোলজির অভাব আছে। এই কিছু কিছু ক্ষেত্রে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টটা করা যায় না। তো এটা হচ্ছে অ্যাবসেন্স। আর অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের কিছু কিছু গাইডলাইন আছে, যেমন ICC আছে, এন্টি ফ্রড গাইডলাইন্স আছে, গাইডলাইন নোট অন প্রিভেনশন অফ মানি লন্ডারিং, রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন ফর ব্যাংকস, এই কিছু গাইডলাইন্স আছে। এই গাইডলাইনগুলো অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট করতে হেল্প করে। তো এই হচ্ছে মানে থিওরিটিক্যাল সাবজেক্ট, যেটা
আপনারা জাস্ট একটু জেনে রেখেন, যাতে মূল মূল পয়েন্টগুলো জেনে রেখেন, যাতে যদি ইনকেস কোনো প্রশ্ন হয় তাহলে আপনারা করতে পারবেন। এখন আমার যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিগত সালের ম্যাথ, অর্থাৎ ষষ্ঠ বিপিতে যে ম্যাথটা পড়ছে এটাতে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে 5 আর 6, আমরা 6 নাম্বার বড়টা আনসার করব আজকে। তারপরে আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আর অন্যগুলো অ্যান্সার করব। আপনারা যে আমি যে ম্যাথ যে স্লাইডটা শেয়ার করতে বলছিলাম, নিজাম নিজাম ভাইকে দিছিলাম, আপনারা স্লাইডগুলো পাইছেন কিনা? আপনারা হ্যাঁ ওই পাইছি হ্যাঁ, পাইছি। ওই ওই স্লাইডগুলা, ওই ম্যাথের ওই এগুলা আপনারা একটু দেখেন। ওটা জাস্ট সবগুলো কিন্তু একই, শুধু ওইখানে আপনাদের একটা ইসে প্রবলেম হতে পারে, ডিউরেশন গ্যাপে একটু সমস্যা হতে পারে, ওটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে দেখেন, মানে আপনাদের 2025 সালে যে ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে পড়ছে, 6 নম্বরে পড়ছে যে প্লিজ কেয়ারফুলি রিভিউ দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন অফ এবিসি ব্যাংক পিএলসি প্রেজেন্টেড ইন দ্য টেবিল বিলো। এই টেবিলে কিছু কিছু ইনফরমেশন আছে এবং কিছু কিছু ফিগার আছে। এই ফিগারগুলো কেয়ারফুলি দেখতে বলছে, দেখে অ্যান্সার করতে বলছে। এই 5টা প্রশ্নের অ্যান্সার করতে বলছে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে। তো আমাদের যে আপনাদের গত ক্লাসে বলছিলাম ক্যাপিটালের কিছু কিছু কম্পোনেন্ট আছে এখানে। ক্যাপিটাল এবং ব্যালেন্স শিটের কিছু ফিগার দিছে। একটা একটা দিচ্ছে ইকুইটি, যেটাকে আমরা ক্যাপিটাল বলি। ইকুইটি এবং ব্যালেন্স শিটের ফিগার দিছে, ঠিক আছে? তো ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটি দুইটা থাকে, আর ইকুইটিতে ক্যাপিটাল থাকে। তো এই ব্যালেন্স শিট আর ইকুইটির ফিনান্সিয়াল স্টেটমেন্টে 4টা পার্ট থাকে: ব্যালেন্স শিট, প্রফিট লস, ইকুইটি, ক্যাশ ফ্লো। এই 4টার ভিতরে 2টার দিচ্ছে ব্যালেন্স শিট এবং ইকুইটির কিছু ফিগার দিছে, কিছু কম্পোনেন্ট দিছে। এবং এই কম্পোনেন্টের এগেনস্টে আমাদের এই Tier 1 CET1 ক্যাপিটাল, লিভারেজ রেশিও, এডি রেশিও, হোলসেল বোরোয়িং লিমিট আর কমিটমেন্ট লিমিট, এগুলো বাইর করতে হবে। তো এখন আমরা দেখি যে কম্পোনেন্ট গুলো কি কি দিছে। এখানে দিছে পেড আপ ক্যাপিটাল 100 কোটি, জেনারেল রিজার্ভ 10 কোটি, জেনারেল প্রভিশন যেটা আমাদের নন ক্লাসিফাইড লোনের এগেনস্টে রাখা হয় 20 কোটি, টোটাল ডিপোজিট দিছে 4000 কোটি, ডিপোজিট টু আদার ব্যাংক অর্থাৎ আমরা অন্য ব্যাংকে ডিপোজিট রাখছি, ঠিক আছে, এটা দিছে 30 কোটি। আর এখানে ডিপোজিট ফ্রম আদার ব্যাংক, মানে আমরা ডিপোজিট নিয়েছি অন্য ব্যাংক থেকে। আর ডিপোজিট টু আদার ব্যাংক এটা কিন্তু আমাদের অ্যাসেট, অর্থাৎ আমরা অন্য ব্যাংকে ডিপোজিট রাখছি, অর্থাৎ এটাকে আপনারা এটাকে আপনারা অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করবেন, কারণ আমাদের টাকা অন্য ব্যাংকে রাখছি। ওকে আমরা প্রফিট, যেমন আমরা লোন দেই, লোকাল ব্যাংকে লোন দিই, আমরা প্রফিট। একটা আছে রিটেন আর্নিংস, আমরা প্রতি বছর যে ব্যাংক যে প্রফিট করে, প্রফিট থেকে কিছু টাকা রিটেন করে রাখি, যেটাকে আর্নিংস এর স্ট্যাটিউটরি রিজার্ভ আমরা বাংলাদেশ। নেট প্রফিট বিফোর ট্যাক্সে 20% হিসাবে ক্যাপিটাল রাখবেন, সেটাকে স্ট্যাটিউটরি রিজার্ভ বলে। নেট প্রফিট আছে 30 কোটি, যেটা কোন একটা নির্দিষ্ট সালে ব্যাংক নেট প্রফিট করছে, টোটাল তার প্রভিশনিং এবং ট্যাক্স কিংবা আমাদের স্যালারি অ্যালাউন্স বাদ দিয়ে টোটাল যে প্রফিট করছিল, প্রফিট থেকে সবগুলো বাদ দিয়ে নেট প্রফিট হয়েছে 30 কোটি। ওই ব্যাংকে, এবিসি ব্যাংকে লোনস অ্যান্ড অ্যাডভান্স ছিল 3800 কোটি, ডিপোজিট নিছে কত? 4000 কোটি। 4000 কোটি থেকে 3800 কোটি ও লোন দিছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করছে। সাবঅর্ডিনেটেড ডেট, ওটা বন্ড ছাড়ছে ওই ব্যাংক 500 কোটি। নন রিপিয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট 30 কোটি। অফ ব্যালেন্স শিট এক্সপোজার, অর্থাৎ অফ ব্যালেন্স শিটে 4টা আইটেম থাকে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, লেটার অফ গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট আর বিলস ফর কালেকশন। এটা হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজার, হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। এই যে অফ ব্যালেন্স শিট এক্সপোজার, এই যে আমরা যে এলসি গুলো, গ্যারান্টি গুলো দিছি, এলসি কিংবা গ্যারান্টির এগেনস্টে যেগুলো সাইন করছি, এই ক্লায়েন্ট যদি না পে করে তাহলে কিন্তু ব্যাংক পে করে। তো এটা হচ্ছে যে অফ ব্যালেন্স শিট এক্সপোজার, যেটা যে কোনো সময় আমাদের ব্যালেন্স শিটে পরিণত হইতে পারে, কনভার্ট হইতে পারে। আর এটা হচ্ছে পারপিচুয়াল ব্যান্ড, যেটা
পারপিচুয়াল ন্যাচারে ইস্যু করছে বন্ড, এটাও একটা ডেট, সাবঅর্ডিনেটেড ডেট, এটা ডেট, পারপিচুয়াল বন্ডও ডেট, এটা পারপিচুয়াল ন্যাচারে থাকে বলে টিয়ার ওয়ানে কাউন্ট হয়। আর এই সাবডেট যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পর টোটাল ইনফরমেশন গুলো আমাদের টিয়ার ওয়ান এবং সিডি ওয়ান ক্যাপিটাল বাইর করতে হবে। তো আর দেখেন অফ আপনারা এটা অফ ব্যালেন্স শিটে কোথায় যাবে? অফ ব্যালেন্স শিটটা তো ব্যালেন্স শিটের আইটেম। এটা আমরা কি করি এলসির ক্ষেত্রে কি করি, যে একটা ক্লায়েন্টকে বল, ওই এলসি যদি কোনো একটা ক্লায়েন্ট বিদেশ থেকে কোনো গুডস আনে, তখন আমরা কি করি, ব্যাংক একটা গ্যারান্টি দেয়, লেটার অফ ক্রেডিট। ঠিক আছে, এই প্রত্যয়পত্র ব্যাংক দেয় হলো যে বিদেশি ওই ব্যাংককে কিংবা ওই ক্লায়েন্টকে, যে যদি আমাদের এই দেশের ইম্পোর্টার যদি কোনো কারণে টাকা না দিতে পারে তাহলে ব্যাংক ওই টাকাটা দেয়। যেমন আমাদের ব্যাংকের ক্ষেত্রে যে বিসমিল্লাহ হলমার্ক আছে 140 কোটি টাকা, এই ক্লায়েন্ট যে বিসমিল্লাহ টাওয়েল ছিল না, এই টাওয়েলের টাকা দেয় নাই, ও তো বিদেশে ভাগছে। তো এই লাস্টে আমাদের এই 140 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে দিতে হয়েছে, এটাকে তখন ওই ব্যালেন্স শিটে এসে গেছে। আমরা কি করি, ফোর্স লোন ক্রিয়েট করি। মনে করেন যে আমাদের কোনো মিস্টার এক্স একটা ক্লায়েন্ট 50 কোটি টাকা আমাদের কাছ থেকে এলসি নিছে, নিয়ে সে মনে করেন যে টাকাটা ওঠায় নিছে, টাকা ওঠায় নিয়ে গেলে এবার বিদেশিদের এক্সপোর্টারে সে পেমেন্ট করে নাই, না করলে দেখা যাচ্ছে ব্যাংক ওই টাকাটা পেমেন্ট করে দিছে, তখন আমরা কি করে, ব্যাংকগুলো কি করে ওই ক্লায়েন্টের নামে একটা লোন ক্রিয়েট করে, লোন ক্রিয়েট করে সেটা ব্যালেন্স শিটে যায়। অফ ব্যালেন্স শিট হচ্ছে যে ব্যালেন্স অ্যাডভান্স আছে না, এই যে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স, এই যে লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট আমরা বলি, এই লোন অ্যান্ড ইনভেস্টমেন্টের বাইরে কিন্তু এটা, এগুলো কিন্তু সব গ্যারান্টি দেওয়া। ঠিক আছে, এই অফ ব্যালেন্স শিটটা হচ্ছে যে যে কোনো সময় ব্যালেন্স শিটে আসতে পারে, এই জন্য অফ ব্যালেন্স শিটকে কন্টিনজেন্ট লাইবিলিটি বলা হয়। এই হচ্ছে অফ ব্যালেন্স শিট, যেটা ব্যালেন্স শিটের বাইরে কিন্তু ব্যাংকের দায়। এই অফ ব্যালেন্স শিটকে তাহলে আমরা স্যার যে, এটা লাইবিলিটিস এর মধ্যে আমরা কাউন্ট করবো, তাই তো? না না, এটা লাইবিলিটিস এর মাধ্যমে, লাইবিলিটিস না, এটা যখন অফ ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটে চলে আসবে তখন তো অ্যাসেট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তখন ওকে। ব্যালেন্স শিটটা কি হয়, অফ ব্যালেন্স শিটটা কি হয়, যখন বললাম না যে ক্লায়েন্ট না টাকা দিলে ব্যাংক ওই ক্লায়েন্টের নামে ফোর্স লোন ক্রিয়েট করে, যে ব্যাংক বলে যে আমি ওই ক্লায়েন্টকে এত টাকা দিছি, তখন ওই ক্লায়েন্টকে যদি দেশে থাকে কিংবা বিদেশে থাকে তখন পার্সিয়েশন করে যে তুমি তো টাকাটা এক্সপোর্টারকে দাও নাই, আমি তোমার হয়ে এক্সপোর্টারকে পেমেন্ট করছি, তুমি আমার টাকাটা পেমেন্ট করো, তখন ওই ক্লায়েন্টকে লোন ক্রিয়েট করে, অর্থাৎ একটা লোন দেয় যে তোমাকে আমি এত কোটি টাকা লোন দিলাম। ঠিক আছে, তো তখন আমাদের হলো যে ব্যালেন্স শিটে চলে আসে, অর্থাৎ লোনস এন্ড অ্যাডভান্সে চলে আসে, এটা লাইবিলিটি না, এটা অ্যাসেট সাইটে। ঠিক আছে, লাইবিলিটি জি কোনগুলা, স্যার। লাইবিলিটি হচ্ছে যে আমি ক্লায়েন্ট কাছ থেকে টাকা নিয়েছি, যে ডিপোজিটারদের কাছ থেকে টাকা নিয়েছি, কিংবা অন্য কোনো ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ধার নিয়েছি, কল মানির মাধ্যমে টাকা নিয়েছি, যে এত টাকা দিন আমি একদিনের ভিতরে পরিশোধ করব কিংবা 3 মাসের ভিতরে পরিশোধ করব, এরকম মানি মার্কেট থেকে আমরা টাকাটা নেই। এই যে টাকাটা নেই, ডিপোজিট গুলো নেই, এইগুলো হচ্ছে লাইবিলিটি। ঠিক আছে, লাইবিলিটির ক্ষেত্রে কিন্তু আবার অনার্স ইকুইটিও পড়ে যায়। আমরা কি জানি যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। অনার্স ইকুইটিটা কিন্তু ব্যাংকের এক ধরনের লাইবিলিটি, কারণ হচ্ছে ব্যাংক কিন্তু স্বাধীন সত্তা, ব্যাংক কিন্তু নিজস্ব নামে বিজনেস করে। তো এই যে অনার্স ইকুইটি যেটা দিছে, মালিক যে মূলধনটা দিছে, ব্যাংক ব্যাংক কিন্তু ওই মূলধনটা পেমেন্ট করে। ঠিক আছে, এই জন্য অনার্স ইকুইটিতে কিন্তু ওয়ান কাইন্ডস অফ লাইবিলিটি। তো এখানে লাইবিলিটি বলতে আপনাদের লোনস অ্যান্ড অ্যাডভান্স বোঝাচ্ছে না, টোটাল ডিপোজিটটা বোঝাচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে আমরা যে টাকাটা নিয়েছি ডিপোজিট হিসেবে, এটা লাইবিলিটি। আর যদি ডিপোজিট ফ্রম আদার ব্যাংক অ্যান্ড এনবিএফআই হতো তাহলে সেটাও লাইবিলিটি হতো। ঠিক আছে, অফ ব্যালেন্স শিটটা একটা অ্যাসেট। আর পারপিচুয়াল বন্ডটা তো বললাম। আর কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে এইটা বুঝতে, এই টোটাল এটা বুঝতে কারোর? কোন আইটেমটা বোঝেন না একটু বলেন। স্ট্যাটিউটরি রিজার্ভটা একটু বলবো। স্ট্যাটিউটরি রিজার্ভ হচ্ছে, স্ট্যাটিউটরি মানে কি, আপনার স্ট্যাটিউটরি সংস্থা, বিধিবদ্ধ সংস্থা আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলাকে তারল্য সম্পদ কিংবা তার ক্যাপিটালকে আরো স্ট্রেনদেন করার জন্য বলছে যে আপনি প্রতি বছর যে লাভ করেন, ঠিক আছে, প্রতি বছর যে লাভ করেন নেট প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ
ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা থাকে, আমরা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি কি দেখি? প্রথম দেখি যে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম বলতে আমাদের বোঝায় যে আমরা যে লোন দিছি, সেই লোন থেকে যে টাকায় ইনকাম করছি, ঠিক আছে, কিংবা যেগুলো ইনভেস্টমেন্ট করছি, শেয়ার সিকিউরিটিজে যে ইনভেস্টমেন্ট করছি, এই ইনভেস্টমেন্টের এগেনস্টে, লোনের এগেনস্টে যে টাকাটা আমরা করছি, যেটা অপারেটিং ইনকাম। এর থেকে বাদ হয় অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বলতে যে আমাদের যে কর্মচারীদের বেতন আছে, বিভিন্ন অফিস ভাড়া, এটা এটা যা আছে সব কিছুই অপারেটিং এক্সপেন্স। অপারেটিং ইনকাম থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে হয় হলো যে গ্রস ইনকাম। ঠিক আছে, গ্রস ইনকাম থেকে বাদ যায় হলো যে অপারেটিং ইনকাম থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে হয় প্রফিট বিফোর ইনকাম অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড প্রভিশন। তারপর ওই যে প্রফিটের ইয়ে থেকে আমরা ট্যাক্সটা বাদ দেই, তাহলে প্রফিট বিফোর প্রভিশন। তারপর কি করি, প্রভিশনিংটা বাদ দেই। প্রভিশনিংটা কি করি, আমাদের যে নন পারফর্মিং লোন আছে, অর্থাৎ যে টাকাগুলো আমরা ক্লায়েন্টকে দিয়েছি তারা টাকা দিচ্ছে না, এই লোনের এগেনস্টে আমাদের প্রভিশনিং করা লাগে। কারোটা 20%, কারোটা 50%, কারোটা 1%, এই প্রভিশনিংটা বাদ দিতে হয়, বাদ দিয়ে হয় নেট ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা নেট ইনকাম কিভাবে ক্যালকুলেশন হয়, প্রথমে অপারেটিং ইনকাম থাকে, অপারেটিং ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ যায়, তারপর বাদ যায় যে নেট প্রফিট বিফোর ট্যাক্স হলো, ট্যাক্সটা বাদ যায়, আমাদের ব্যাংকে যে ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, ট্যাক্সটা বাদ যায়, তারপর প্রভিশনিংটা বাদ যায়, তারপরে যে টাকাটা লাস্টে থাকে সেটা হচ্ছে নেট প্রফিট। তো এই নেট প্রফিট বিফোর ট্যাক্সে বাংলাদেশ ব্যাংক বলছে যে আপনি ক্যাপিটাল হিসেবে, আপনার ইকুইটি হিসাবে আপনি 20% রিজার্ভ রাখবেন। অর্থাৎ এই যে মনে করেন যে কোনো ব্যাংক যদি কোনো একটা বছরে 1,000 কোটি টাকা প্রফিট করে, তাহলে 20% তার ক্যাপিটাল হিসেবে রাখতে হবে। ওই 20% টাকা সে কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারবে না। ডিস্ট্রিবিউট বলতে ডিভিডেন্ড দিতে পারবে না, কিংবা অন্য কোনো জায়গায় করতে পারে, আমাদের হলো যে ডিভিডেন্ড দিতে পারবে না, ডিরেক্টরদের সাথে ডিভিডেন্ড দিতে পারবে না, অন্য কোথাও খরচ করতে পারবে না। তো এই টাকাটা বিধিবদ্ধ সঞ্চিতি বলে, যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে আপনার নেট প্রফিট বিফোর ট্যাক্সে 20% রাখতে হবে। এইটা হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ। ঠিক আছে, যেটা ব্যাংকের ক্যাপিটাল হিসেবে আমাদের মেনটেন করতে হবে, ব্যাংকগুলোকে আরো বেশি শক অ্যাবজর্বেন্ট কিংবা রেজিলিয়েন্ট করার জন্য। ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। থ্যাংক ইউ। স্যার ক্লিয়ার। স্যার একটু সাবঅর্ডিনেট ডেপ্টটা একটু বলবেন, মানে যদিও বুঝতে পারছি। সাবঅর্ডিনেটেড ডেট বলতে, সাবঅর্ডিনেটেড ডেট বলছে এটা হচ্ছে যে রিডেমেবল, অর্থাৎ কোনো ব্যাংকের মানে কাছে টাকা নাই, ঠিক আছে, ক্যাপিটাল হিসেবে মনে করেন যে টাকা নাই, যে আমাদের বাংলাদেশ ব্যাংক এমসিআর বলছে কত, এমসিআর মানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, বলছে যে টোটাল রিস্ক অ্যাসেট মানে 10% রাখতে হবে। এখন একটা ব্যাংকের যদি 1 লাখ টাকা রিস্ক ওয়েটেড অ্যাসেট হয়, তাহলে 10% এমসিআর 10 কোটি টাকা তার ক্যাপিটাল রাখতে হবে। এখন মনে করেন যে ওই ব্যাংক 10 কোটি নাই, ওর আছে 8 কোটি। ঠিক আছে, এই যে পেড আপ স্ট্যাটিউটরি রিটেন আর্নিংস মিলায়ে, সব মিলায়ে ক্যাপিটাল আছে 8 কোটি। তাহলে 2 কোটি টাকা তার এমসিআর পূরণ করতে গেলে শর্ট হচ্ছে। এখন ওই ব্যাংক কি করে, ওই মনে করেন যে 2 কোটি টাকা ছাড়ে, মার্কেটে ছাড়ে, যে আপনারা এই টাকাটা, এই হলো যে ডেট, অর্থাৎ একটা হলো যে ওই যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের মতো একটা ডেট ছাড়ে, যে আপনারা এই ডিপোজিটটা কেনেন, অর্থাৎ 2 কোটি টাকা আপনারা ব্যাংকে দেন, ব্যাংক আপনাকে প্রফিট সহ এইটা আগামী 5 বছরে প্রতি বছর ইকুয়াল হারে প্রফিট সহ আপনাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায় নির্দিষ্ট মেয়াদ শেষে, যদি 5 বছর মেয়াদি কোনো ব্যাংক একটা ডেট ছাড়ে, অর্থাৎ জনগণের কাছ থেকে টাকা কিনে নেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ডেট, যেটা হচ্ছে রিডেমেবল, একটা নির্দিষ্ট সময়ের পরে যারা টাকা দিছে ব্যাংকের, ওই ক্লায়েন্টগুলোকে আমরা প্রফিট সহ টাকাটা দেই। এটা আমরা ক্যাপিটাল হিসেবে মানে করি, কাউন্ট করতে পারি বাংলাদেশ ব্যাংকের Basel III গাইডলাইন অনুযায়ী। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। এটা হচ্ছে সাবঅর্ডিনেটেড ডেট। থ্যাংক ইউ স্যার। আর একটা পারপিচুয়াল ডেট আছে। পারপিচুয়াল, থ্যাংক ইউ। পারপিচুয়াল ডেট আছে কি, যে ওই টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে নিছে, কিন্তু বলছে যে ভাই তোমার টাকাটা আমি 50 কোটি টাকা নিলাম, এই ম্যাথের ক্ষেত্রে যে আমি আপনাদের কাছ থেকে 50 কোটি টাকা নিলাম, এই 50 কোটি টাকা ব্যাংক যতদিন থাকবে ততদিন আপনি ক্লেম করতে পারবেন না। অর্থাৎ এই 50 কোটি টাকাই থাকবে, আপনার এই 50 কোটি টাকার এগেনস্টে আমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আপনার প্রফিট দিব, ইন্টারেস্ট দিব।
ঠিক আছে, এটা হচ্ছে পারপিচুয়াল বন্ড, যেটা হচ্ছে AT1 হিসেবে আমরা ট্রিটমেন্ট করি। তো এই হচ্ছে টোটাল 6 দাগের আমরা আমাদের কম্পোনেন্টগুলো আছে। ঠিক আছে, তো আমরা যদি CT1 এবং Tier 1 ক্যাপিটাল বাইর করি তাহলে কি কি আসবে আপনারা আগেই আমি দিয়েছিলাম। আপনার কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ড রাইটিংটা? দেখা যায়। হ্যাঁ, দেখেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, CT1 ক্যাপিটাল। CT1 ক্যাপিটাল আপনারা কোশ্চেনটা থাকলে মিলাই নিয়েন। দেখেন পেড আপ ক্যাপিটাল, আমরা আগের একটা ইসে দেখাইছিলাম CT1 এর কম্পোনেন্ট কি কি হয়, পেড স্যার আপ, এটা স্ট্যাটিউড। এটা একটু জুম করে দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, একটু জুমটা ছোট করতে হবে। জুমটা ছোট করতে হবে না? আচ্ছা, আমাদের পুরাটা কি আপনারা কি CT1 নাম্বারটা কি দেখতে পাচ্ছেন না? স্যার এইটুকু দেখতে পাচ্ছি, এইটুকু দেখি তারপরে পরে জুমটা ছাড়বেন স্যার, এইটুকু আবার আচ্ছা, জুম এবার করলে আবার দেখতে দেখা যাবে পাচ্ছেন? না। এবার জি দেখতে স্যার। পাচ্ছেন? আচ্ছা, CT1 ক্যাপিটাল আমি আগে যে স্লাইডটা শেয়ার শেয়ার করছি, কিংবা আপনাদের মডিউল জিতে বলা আছে CT1 ক্যাপিটাল AT1 টিয়ার 2 তে কি কি যাবে। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের CT1 ক্যাপিটাল আছে পেড আপ ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, স্ট্যাটিউটরি রিজার্ভ আর নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। অর্থাৎ ক্লায়েন্টরা শেয়ার কেনার জন্য এক্সট্রা যে টাকাটা দেয় সেটা ব্যাংক পরিশোধ করে না, নন রিপেয়েবল। এটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো এই ফিগারগুলো আছে, পেড আপে আছে 100 কোটি, জেনারেল রিজার্ভ আছে 10 কোটি, রিটেন আর্নিংসে 40, স্ট্যাটিউটরি রিজার্ভ 50 আর নন রিপেবল শেয়ার প্রিমিয়ামে 30 কোটি। অর্থাৎ CT1 ক্যাপিটাল আছে 230 কোটি। ঠিক আছে, AT1 ক্যাপিটাল আছে কি, শুধুমাত্র একটাই আছে, যে পারপিচুয়াল বন্ড। এটা হচ্ছে AT1 ক্যাপিটাল, এটা আপনাদের পারপিচুয়াল বন্ড বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী বলছে যে পারপিচুয়াল বন্ডটা আপনারা AT1 ক্যাপিটাল হিসেবে ট্রিটমেন্ট করতে পারবেন। তো Tier 1 ক্যাপিটাল কি জিনিস আমরা জানি, Tier 1 ক্যাপিটাল দুইটা কম্পোনেন্ট, একটা আছে CT1 আর AT1। CT1 প্লাস AT1 230 প্লাস 50 280 কোটি। তাহলে আমাদের ম্যাথে যে বলছিল 1 নম্বরের CT1 ক্যাপিটাল আর Tier 1 ক্যাপিটাল আমরা বাইর করলাম। আর পরের রিকোয়ারমেন্টের জন্য আমাদের লাগবে Tier 2 ক্যাপিটালটাও লাগবে, এই জন্য আমি এখানে দিয়ে দিছি Tier 2 ক্যাপিটাল। Tier 2 ক্যাপিটালের ক্ষেত্রে এই ম্যাথে আছে কি, জেনারেল প্রভিশন, যেটা নন মানে পারফর্মিং লোনের এগেনস্টে রাখা হয়, আর সাবডেট বা সাবঅর্ডিনেটেড ডেট বা বন্ড, যেটা যাই বলি, যে নামে ডাকি, এই দুইটা কম্পোনেন্ট আছে Tier 2 হিসাবে। তো জেনারেল প্রভিশন আছে 20 আর সাবডেট আছে 50, টোটাল 70 কোটি। লেভারেজ রেশিও আপনাদের ব্যাজেল 3 অঙ্কটা গাইড। করছি তো একটু যদি স্লো যান, মানে আমি টিয়ার 2টা একটু ধরতে পারি নাই। ও জেনারেল প্রভিশন প্লাস সাব ডেপ্ট। ওকে স্যার। হ্যাঁ, সাবঅর্ডিনেটেড ডেট বা সাবঅর্ডিনেটেড বন্ড যেটা বলেন সেটা। আপনার এই ম্যাথে দেখেন এই 6 নম্বরে বলা আছে জেনারেল প্রভিশন আছে 20 কোটি আর সাবঅর্ডিনেটেড ডেট আছে 50 কোটি। ঠিক আছে, এই দুইটা কম্পোনেন্ট Tier 2 এখানে স্যার। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই Tier 2 কিন্তু এখন লাগবে না, এটা কিন্তু জাস্ট আমি পরবর্তী যে রিকোয়ারমেন্ট আছে এটার জন্য বাইর করে নিলাম। তাহলে আমাদের টোটাল Tier 1 ক্যাপিটাল হলো 280 এবং Tier 2 ক্যাপিটাল 70। ম্যাথে হলো যে CT1 আর Tier 1 বাইর করতে বলছে। ঠিক আছে, লেভারেজ রেশিওটা কি জিনিস, লেভারেজ রেশিওর সূত্র ম্যানুয়ালে আপনাদের গাইডলাইনে দেওয়া আছে, উপরে যাবে টোটাল Tier 1 ক্যাপিটাল আর নিচে আসবে কি টোটাল এক্সপোজার, অর্থাৎ টোটাল অন ব্যালেন্স শিট আর অফ ব্যালেন্স শিট এক্সপোজার। অন ব্যালেন্স শিটে কি বলছে, যে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। ঠিক আছে, টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস কি বলছে, ব্যালেন্স শিটে কত কোটি, 3800 কোটি। ঠিক আছে, আর টোটাল অ্যাডভান্সেস মানে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস একতি, আর হলো যে টোটাল কি বলছে, টোটাল এক্সপোজার অন ব্যালেন্স শিট আর অফ ব্যালেন্স শিট এক্সপোজার। এখন দেখেন ব্যালেন্স শিট এক্সপোজারের ভিতরে কি কি থাকে, আমার থাকে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস থাকে, তারপরে থাকে কি, থাকে হলো যে অফ ব্যালেন্স শিট আইটেম থাকে টোটাল এক্সপোজারের ভিতরে, অন এবং অফ ব্যালেন্স শিট আইটেম বলছে না। আর এই যে ডিপোজিট টু আদার ব্যাংক, এটা কিন্তু আমাদের অ্যাসেট সাইড, অর্থাৎ ব্যালেন্স শিট এক্সপোজারে আসবে। টোটাল এক্সপোজার বলতে ওয়ান ব্যালেন্স শিট এবং অফ ব্যালেন্স শিট এক্সপোজারকে বোঝাচ্ছে টোটাল এক্সপোজার। ওয়ান ব্যালেন্স শিট এক্সপোজারের ভিতরে আছে লোন টু আদার ব্যাংক, অন্য ব্যাংকে যে লোনটা দিয়েছি, এবং যে আমরা
ক্লায়েন্টগুলোকে সরাসরি যেটা লোন এবং অ্যাডভান্স দিয়েছি, এবং অফ ব্যালেন্স শিটে আমাদের এক্সপোজার আছে 2,600 কোটি টাকা। এই টোটাল এক্সপোজারে আছে আমাদের 6,430 কোটি, 6,430 কোটি। আর টোটাল টিয়ার ওয়ান ক্যাপিটাল আমরা আগে দেখছি 280 কোটি। তাহলে ডিভাইড করলে 4.35%। এটা হচ্ছে লিভারেজ রেশিও। ক্লিয়ার? এটা স্যার পার্সেন্টেজ হবে, তখন আমরা 100 দিয়ে আবার করে নেবো, না, তাই তো? এখানে মাল্টিপ্লাই দিবেন, আমি দেই না, এখানে এখানে মাল্টিপ্লাই বাই 100 দিবেন। ঠিক আছে, মাল্টিপ্লাই বাই 100। আমাদের ব্যাজেল 3 গাইডলাইনে 2026 এবং অনওয়ার্ড লিভারেজ রেশিও রিকোয়ারমেন্ট হচ্ছে 4%। তাহলে এবিসি ব্যাংক মেনটেন করছে 4.355%, মানে এটা অ্যাডুকুয়েট আছে। অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, অর্থাৎ টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স উপরে যাবে আর টোটাল ডিপোজিটটা টোটাল নিচে আসবে। এক্সপোজারের তিনটা আইটেম কি কি হলো বুঝলাম না। টোটাল 30। এক্সপোজার এই যে 30 কোটি, টোটাল এক্সপোজার বলতে কি বলছে, যে ব্যালেন্স শিট এক্সপোজার প্লাস অফ ব্যালেন্স শিট এক্সপোজার। ঠিক আছে, দুইটা এক্সপোজার মিলাইয়ে টোটাল এক্সপোজার। বুঝাইতে পারছি? জি আমি স্যার, কিন্তু ব্র্যাকেটে এখানে লিখছি, যোগ দেখেন। করছেন তো তিনটা স্যার। যোগফল তিনটা বলতে ব্যালেন্স শিট এক্সপোজারের ভিতরে লোন টু আদার ব্যাংক আছে, ডিপোজিট টু আদার ডিপোজিট টু ব্যাংকের আদার যেটা ব্যাংক। স্যার, এটা আমি একটু ডিপোজিট টু আদার ব্যাংকের যেটা, সেটা তো আমার তো ওটাতে অ্যাসেট, এই জন্য হচ্ছে হ্যাঁ, অ্যাসেট এক্সপোজার আসছে। এক্সপোজারে আসছে। ঠিক আছে, টোটাল জি এক্সপোজার বলতে ব্যালেন্স শিট এক্সপোজারকে আমরা কি বলি, টোটাল প্রপার্টি অ্যান্ড অ্যাসেটকে বলি ব্যালেন্স শিট এক্সপোজার। ঠিক আছে, টোটাল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট, এই প্রপার্টি অ্যান্ড অ্যাসেটের ভিতরে কিন্তু লোন টু আদার ব্যাংক আছে, এটা কিন্তু আমাদের অ্যাসেট সাইটে। এই জন্য লোন টু আদার ব্যাংক নিছি 30 কোটি, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস হচ্ছে কত কোটি, 3,800 কোটি। আর অফ ব্যালেন্স শিট আছে আমার কত, 2,600 কোটি। এই হচ্ছে টোটাল এক্সপোজার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে 4.35% লেভারেজ রেশিও। আচ্ছা, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও। অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স আর টোটাল ডিপোজিট। টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে 3,800, আর টোটাল ডিপোজিট আছে 4,000। এটা আছে 95%। মাল্টিপ্লাইড বাই 100 দিয়ে নিন আপনারা। এটা আছে 95% এডি রেশিও। এটা ক্লিয়ার? এটা একেবারে সহজ। শুনতে পাচ্ছেন আপনারা? এটা কি জি স্যার, ক্লিয়ার স্যার, এটা হ্যাঁ জি স্যার, এটা ক্লিয়ার। বুঝতে পেরেছি ওকে। স্যার। আচ্ছা, হোলসেল বোরোয়িং লিমিট ফর নন পিডি ব্যাংক। ঠিক আছে, নন পিডি ব্যাংকের ক্ষেত্রে হোলসেল বোরোয়িং লিমিটের প্রাইমারি, পিডি ব্যাংক বলতে প্রাইমারি ডিলার, অর্থাৎ যেটা যারা সরাসরি, প্রাইমারি ডিলার ব্যাংক কাকে বলে, যারা সরাসরি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড বিক্রি করতে পারে, তারা হচ্ছে যে পিডি ব্যাংক, প্রাইমারি ডিলার ব্যাংক। আর এই এবিসি ব্যাংকের ক্ষেত্রে বলছে, দেখেন ডি নাম্বারে বলছে যে হোলসেল বোরোয়িং লিমিট এবিসি ব্যাংক ইজ নন পিডি ব্যাংক, অর্থাৎ এটা প্রাইমারি ডিলার ব্যাংক না। তো নন পিডি ব্যাংকের ক্ষেত্রে হোলসেল বোরোয়িং লিমিট আছে, এই যে দেখেন বলছে দ্য হোলসেল বোরোয়িং লিমিট শুড বি ক্যাপড অ্যাট 80% অফ এলিজিবল ক্যাপিটাল। ঠিক আছে, তার যে টোটাল যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের 80% হোলসেল বোরোয়িং লিমিট। তো এবিসি ব্যাংকের ক্ষেত্রে হোলসেল বোরোয়িং লিমিট কত হবে, 80% অফ এলিজিবল ক্যাপিটাল। এলিজিবল ক্যাপিটাল বলতে টিয়ার ওয়ান এবং টিয়ার টু ক্যাপিটাল। এই জন্য আমি এই যে 70 কোটি ওখানে বাইর করে নিয়েছিলাম, যে টিয়ার ওয়ান 280 এবং টিয়ার টু 70, তাহলে 80% অফ 350, তাহলে 280 কোটি টাকা হলো যে হোলসেল বোরোয়িং লিমিট। ঠিক আছে, ক্লিয়ার? জি। এই দেখেন হোলসেল বোরোয়িং লিমিট। হোলসেল বোরোয়িং লিমিট কাভার্স অল বোরোয়িং, short notice deposit from banks and financial institution, placement received with maturity less than 12 months, commercial paper, similar instruments and undrawn নষ্ট অ্যাকাউন্টস, এইগুলো হোলসেল বোরোয়িং লিমিটের ভিতরে আসবে। এই লিমিট, এই যে টোটাল বোরো করতেছেন আপনারা, এই লিমিট, এই টোটাল বোরোর যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট এলিজিবল ক্যাপিটালের 80%-এর বেশি হবে না। ঠিক আছে, তাহলে ওই যে টোটাল বড় করতেছেন সেটা 200, এই ব্যাংকের ক্ষেত্রে 280 কোটির বেশি হবে না। আপনি বেশি চাইলে বেশি ধার করতে পারবেন না।
ক্যাপ করা আছে। এটা হচ্ছে নন পিডি ব্যাংকের হোলসেল বোরোয়িং লিমিট। আর কমিটমেন্ট লিমিট তিনটা বাইর করে লোয়ারটা নিতে হয়, লোয়েস্টটা নিতে হয়। সেটা হচ্ছে যে কমিটমেন্ট লিমিট লোয়ার অফ টোটাল অ্যাসেটের 50%, এলিজিবল ক্যাপিটালের 500%, আর হাকলার 250%। ঠিক আছে, এই তিনটা বাইর করে যেটা লোয়ার সেটা আমরা কমিটমেন্ট লিমিট হিসেবে করব। কমিটমেন্ট লিমিট বলতে কি, আমরা ক্লায়েন্টগুলোকে বলছি যে আপনি আমাদের ব্যাংক থেকে সাপোজ 100 কোটি টাকা লোন নিতে পারবেন। আমাদের কি এখনো অনেক ব্যাংকের কি রিভলভিং লিমিট দিতে দেয় না, কিংবা টোটাল স্যাংশন হয় মনে করেন যে 100 কোটি। 100 কোটি কিছু থাকে ফান্ডেড, কিছু থাকে নন ফান্ডেড। আপনি ফান্ডেড দেখা যাচ্ছে যে 70 কোটি নিতে পারবেন, নন ফান্ডেড 30 কোটি নিতে পারবেন। এই যে টোটাল লিমিট দিয়েছি আমি, এই কমিটমেন্ট লিমিট সেটা বলছে যে তিনটা ক্যালকুলেশন করে লোয়ারটা হয়। অর্থাৎ চাইলেই আপনি মনে করেন যে কোনো ব্যাংকের ক্যাপাসিটি আছে, লোন দেওয়ার আছে যে 2000 কোটি লোন দেওয়ার ক্যাপাসিটি আছে, আপনি চাইলেই কিন্তু 5000 কোটি টাকা লোন দিতে পারবেন না। কারণ বেশি লোন দিলে কিন্তু আপনার মানে লিকুইডিটি শর্টফল পড়বে। শর্টফল পড়লে ব্যাংকটা কিন্তু কলাপস করবে। ঠিক আছে, ব্যাংক কিন্তু মূলত রেপুটেশন বিজনেস করে। তো এই লিমিট করে দিছে। ওই যে আলোচনা করছি যে আপনার কন্ট্রোলিং মনিটরিং কিন্তু মেজার এইগুলা, যে আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হাত পা বেঁধে দিছে যে আপনি এর বাইরে যাইতে পারবেন না, আপনার এর ভিতরে থেকেই বিজনেস করতে হবে। তো এখানে কমিটমেন্ট লিমিট বলছে অ্যাসেটের 50%। আমরা টোটাল অ্যাসেট কিভাবে এখানে কি করতে পারি, ডিপোজিট টু আদার ব্যাংক প্লাস টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, এই দুইটা অ্যাসেট আছে এর ইসে। তো এই 30 প্লাস 3800 যোগ করলে 1915 কোটি টাকা আমরা টোটাল অ্যাসেটের 50%। টোটাল অ্যাসেটের এই যে 1915 কোটি টাকা, এই 1915 কোটি টাকার 50% এখানে করি নাই, সরি ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই 1915 কোটি টাকার 15 মানে হাফ করবেন। হাফ করলে আমাদের একটা লিমিট বাইর হবে। আর একটা বলছে যে এলিজিবল ক্যাপিটালের 500%। এলিজিবল ক্যাপিটালের 500% করলে এখানে হবে কত, ওই 1750 কোটি টাকা। তাহলে এখানে ভুল হয়েছে আমার। এই যে কমিটমেন্ট লিমিট হবে কিন্তু আমি এটা সরাসরি নিয়েছি, এই দুইটার লোয়ার করছি। আর একটা বলছে কি যে হাকলার 250%। এই ম্যাথে কিন্তু হাকলা নাই, ওইভাবে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এই জন্য হাকলার 250% কিন্তু আমরা করতে পারি নাই। ঠিক আছে, তাহলে 1915 হাফে হয়, সেটা হচ্ছে এই ব্যাংকের কমিটমেন্ট লিমিট। অর্থাৎ 1915 ডিভাইডেড বাই 1915/2, অর্থাৎ 958 কোটি টাকা কিন্তু এর কমিটমেন্ট লিমিট। আপনার বুঝতে পারছেন 958 কিভাবে হয়েছে? বলছে যে লোয়ার অফ এই দুইটা। এই 1915 কিন্তু 50% করতে হবে, আমি এটা করতে ভুলে গেছি। মানে আজকে সকালে উঠেই ম্যাথটা একটু দেখছি, তো দেখে দিছি, ওইভাবে আর করা হয় নাই, রিভাইজ করা হয় নাই। তো হ্যালো, বুঝতে পারছেন আপনারা? জি জি স্যার। স্যার হ্যাঁ, তাহলে এই টোটাল অ্যাসেটের 50% করলে 900 সামথিং, যেটা হচ্ছে 915, আর এই 1750 লোয়ারটা হচ্ছে 915। তাহলে এই ব্যাংকের জন্য কমিটমেন্ট লিমিট হচ্ছে 915 কোটি। ঠিক আছে, আপনি এর বেশি কমিটমেন্ট দিতে পারবেন না, ক্লায়েন্টগুলোকে অ্যাপ্রুভাল দিতে পারবেন না, লোনের স্যাংশন দিতে পারবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে 6 দাগের যে 10 মার্কের অ্যান্সার। আপনারা অবশ্যই এইভাবে না করলেও, যেহেতু মানে ইসে 2 করে, ঠিক আছে, আপনারা শর্টে দিয়ে দিয়েন। ঠিক আছে, আপনারা এটা ডিটেলস ভাবে স্যার আমাকে হালকাটা একটু বলেন স্যার, হালকা 20 ও 50% এইটা। হাকলা মানে হাই কোয়ালিটি লিকুইড হালকা অ্যাসেট। সরি, ওকে। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটের 250%। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট এইখানে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না, সেহেতু এই দুইটা বাইর করে যেটা লোয়ার সেটা দিয়ে দিছি। ঠিক আছে, হোলসেল তাহলে ব্যাংকিং। স্যার এখানে অ্যান্সার হচ্ছে 958 কোটি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 915, যে 958। বলেন, আরেকজন কি বলছিলেন? হোলসেল বরোইং লিমিটটা একটু বোঝাবেন, আমার একটু ডিস্টার্ব হচ্ছিল নেটে। হোলসেল, হ্যাঁ, হোলসেল বোরোইং লিমিট বলছে নন পিডি ব্যাংক, অর্থাৎ প্রাইমারি ডিলার ব্যাংক না। এই ব্যাংকের ক্ষেত্রে বলছে 80% অফ এলিজিবল ক্যাপিটাল। আপনার টোটাল যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের 80% হবে। ঠিক আছে,
এই ব্যাংকের ক্যাপিটাল কত আছে আমরা আগে বাইর করছি। এই যে দেখেন, এই যে ক্যাপিটাল আছে, টিয়ার 1 ক্যাপিটাল 280 কোটি, টিয়ার 2 ক্যাপিটাল 70 কোটি, তাই না? টিয়ার 1 ক্যাপিটাল তো আপনারাই দেখলেন, পেড আপ স্ট্যাটিউটরি রিটেন এন্ড জেনারেল প্রভিশন, নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, তারপর পারপিচুয়াল বন্ড। টিয়ার 1 এর ক্ষেত্রে, টিয়ার 2 ক্ষেত্রে জেনারেল প্রভিশন আর সাবঅর্ডিনেটেড ডেট। এই সবগুলো মিলায় টোটাল ক্যাপিটাল, টোটাল এলিজিবল ক্যাপিটাল বলতে টোটাল ক্যাপিটালকে বোঝাচ্ছে। এই টোটাল ক্যাপিটালের 80% আপনার হোলসেল বরোয়িং লিমিট, অর্থাৎ আপনি এর বেশি মানে বড় করতে পারবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ, এইটা থ্যাংক হচ্ছে ইউ, হোলসেল বরোয়িং লিমিট এই এবিসি ব্যাংকের। থ্যাংক ইউ আপনি স্যার। চাইলে ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু টাকা টাকা এই কিন্তু 280 কোটির বেশি আপনি 300 কোটি, 400 কোটি, 500 কোটি টাকার টাকা ধার নিতে পারবেন না। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ ব্যাংক ক্যাপ করে দিছে যে আপনার এত তো হয়ে যাবে। আপনি যদি ক্যাপিটাল যদি এখানে বাড়ান তাহলে কিন্তু এই হোলসেল বোরোয়িং লিমিট আপনার বাড়বে। অর্থাৎ আপনি ক্যাপিটাল যত বেশি স্ট্রেনদেন হবে, হোলসেল বোরোয়িং লিমিটও তত বেশি বাড়বে। এইটা হচ্ছে মূল ফোকাস। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে আমরা মডিউল আলোচনা করব এবং ম্যাথ আলোচনা করব। ঠিক আছে। স্যার এই শীটটা দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব, দিয়ে দিব। অবশ্যই আপনাদের জন্যই তো এগুলা, আপনাদের না দিলে হবে? তাহলে আমি স্যার ওই ঠিক করে দিয়ে যে ওই 915 যেটা ক্যালকুলেশন পাচ্ছিল ওইটা ঠিক করে ওটা রিভাইজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে নিজাম ভাইকে বলে আমি শেষ করছি, আমার পরে আরেকজন আছে, আপনারা লিভ নিতে পারেন। ভাই শেষ করছে ক্লাস।